আমরা দ্রবণের দ্রাব্যতা আলোচনা করেছিলাম এবং দ্রাব্যতা সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা আমরা দেখেছি। তোমাদের প্র্যাকটিস করতে আবার দেব আমি। এখন এই দ্রবণের গাঢ়ত্ব অনুসারে দ্রবণকে আমরা 3 ভাগে ভাগ করছি। এক হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, 2 হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, আর 3 হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ। তা আমরা এক এক করে আলোচনা করব। সম্পৃক্ত দ্রবণ কাকে বলবো, অসম্পৃক্ত দ্রবণই বা কি, অতিপৃক্ত দ্রবণের উদাহরণ কি, এগুলো আলোচনা করব। এর পাশাপাশি আজকে আমরা আরো যে দুটো আলোচনার বিষয় আনবো, সেটা হচ্ছে কেলাস এবং দ্রবণের মাত্রা। এই 3টে টপিক আজকে আমরা আলোচনা করব। তাহলে আর আমাদের চ্যাপ্টারটা প্রায় শেষ হয়ে যাবে। আর একটা ক্লাস আমরা করব, সেখানে আমরা দ্রবণের মাত্রা সংক্রান্ত কিছু অঙ্ক করব, আর ছোট ছোট কয়েকটা টপিক আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে এই চ্যাপ্টারকে শেষ করব। তো যাই হোক, দেখো সম্পৃক্ত দ্রবণ কাকে বলবো, বিষয়টা কি। দেখো, তুমি ধরো একটা এরকম কনিক্যাল ফ্লাক্স নিলে, কনিক্যাল ফ্লাক্সের মধ্যে কিছুটা পরিমাণ দ্রাবক নিলে, ধরো কমন সলভেন্ট জল নিলাম, এর মধ্যে একটা থার্মোমিটার প্রবেশ করিয়ে দেওয়া হলো, এখান থেকে আমরা উষ্ণতা পরিমাপ করছি। এবার তুমি কি করছো, বাইরে থেকে কিছুটা করে দ্রাব এর মধ্যে যোগ করছো। দ্রাব হিসাবে তুমি চিনি বা লবণ ইত্যাদি নিতে পারো। তাহলে চিনি বা লবণ তুমি যখন যোগ করছো, আর এখানে তুমি একটা কি করছো, তো কাঁচ দণ্ড রেখেছো, কাঁচ দণ্ড দিয়ে মাঝে মধ্যে চিনি বা লবণ যোগ করার পর সেটাকে গুলিয়ে দিচ্ছ। দিয়ে দেখছো কি প্রথমে এই দ্রাবটা নিচে দানা দানা হিসেবে জমা হচ্ছে। যেই আমরা ঘুলিয়ে দিচ্ছি তখন দেখছি কি দ্রাবের কণাগুলো মিশে যাচ্ছে। এইভাবে বেশ কিছুক্ষণ তুমি দ্রাব মেশাচ্ছ, মেশাতে মেশাতে একটা সময় দেখবে যে যখন আমি দ্রাব মেশাচ্ছি বাইরে থেকে, আর কিন্তু দ্রাব দ্রবীভূত হচ্ছে না ওই উষ্ণতায়। উষ্ণতা পরিবর্তন করা যাবে না একটা নির্দিষ্ট উষ্ণতায়। দ্রাব আর দ্রবীভূত হচ্ছে না, অর্থাৎ দানাগুলো নিচে থিতিয়ে পড়ে থাকছে। তুমি যতই ঘোলাও, যতই ওকে নাড়ো, চামচ দিয়ে হোক বা কাঁচদণ্ড দিয়ে হোক, সেই দানাগুলো কিন্তু আর কিছুতেই ডিজলভ হচ্ছে না। তখন আমরা ওই দ্রবণটাকে বলছি সম্পৃক্ত দ্রবণ। এবার তুমি কি করবে, এই সম্পৃক্ত দ্রবণটাকে ফিল্টার করে নিতে পারো। একটা ফানেল নিলে, তার মধ্যে একটা ফিল্টার কাগজ বসিয়ে দিলে, এবার এই দ্রবণটাকে এখানে ট্রান্সফার করলে, আর নিচে একটা বিকার বসিয়ে দিলে, তাহলে দ্রবণটা এখানে চলে আসলো, আর নিচে যে দানাগুলো জমেছিল দ্রাবের, সেই দানাগুলো কি হবে, এই ফিল্টার কাগজের উপরে সঞ্চিত হয়ে যাবে। তাহলে এখানে আমরা যে দ্রবণটা পেলাম, এটাকে বলছি আমরা সম্পৃক্ত দ্রবণ। তাহলে সম্পৃক্ত দ্রবণ বলতে আমরা বুঝছি যে একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রাবকে যদি সর্বোচ্চ পরিমাণ দ্রাব দ্রবীভূত অবস্থায় থাকে, তখন সেই দ্রবণকে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ ওই উষ্ণতায় তুমি ওই পরিমাণ দ্রাবকে আর নতুন করে কোনো দ্রাব যোগ করতে পারবে না। দ্রাব যোগ করলে সেই দ্রাবগুলো নিচে থিতিয়ে পড়ে যাচ্ছে।
তাহলে দেখো আমরা সম্পৃক্ত দ্রবণ বলতে বুঝছি কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যদি সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত অবস্থায় থাকে তাকে সম্পৃক্ত দ্রবণ বলা হয়। কি বললাম বুঝতে পারলে? তাই নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত অবস্থায় আছে। এখানে তুমি আর নতুন করে দ্রাব যোগ করতে পারবে না। দ্রাব যোগ করলে সেই দ্রাব অধক্ষিপ্ত হয়ে যাবে, নিচে থিতিয়ে পড়ে যাবে, তখন সেই জাতীয় দ্রবণকে আমরা বলছি সম্পৃক্ত দ্রবণ। নেক্সট দেখো অসম্পৃক্ত দ্রবণ। ইংরেজিতে বলে আনস্যাচুরেটেড সলিউশন। এই সম্পৃক্ত দ্রবণে পৌঁছানোর আগের দশাকেই আমরা বলছি অসম্পৃক্ত। তুমি আগের মতনই দ্রাবক নিলে, একটা থার্মোমিটার প্রবেশ করিয়ে দিলে, তাতে তুমি একটা উষ্ণতা দেখতে পাচ্ছ। এবার তুমি কি করছো? বাইরে থেকে দ্রাব সংযোগ করছো। এখানে ধরে নাও তুমি চিনি বা লবণ রেখেছো, সেটার মধ্যে মেশাচ্ছ, যথারীতি কাঁচদণ্ডটা দেওয়া আছে। তা তুমি যখন প্রাথমিকভাবে চিনি বা লবণকে দিচ্ছ, দিয়ে তুমি কাঁচদণ্ড দিয়ে যদি এটাকে ঘুলিয়ে দাও, তাহলে কি হবে? লবণটা দেখলে দ্রবীভূত হয়ে যাবে। ওই অবস্থায় তুমি যদি আবার যোগ করো, তাহলে আবার দ্রবীভূত হচ্ছে। তাহলে যতক্ষণ না সেটা সম্পৃক্ত হচ্ছে, অর্থাৎ যতক্ষণ না সর্বোচ্চ দ্রাব ওর মধ্যে দ্রবীভূত হচ্ছে, ততক্ষণ আমরা কি দেখছি? ওই দ্রাবকের দ্রাব গ্রহণ করার ক্ষমতা বর্তমান থাকছে। অর্থাৎ সম্পৃক্ত অবস্থায় পৌঁছানোর আগে পর্যন্ত আমরা ওই দ্রবণকে বলবো অসম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় যদি আমরা দেখি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের আরো দ্রাব গ্রহণ করার ক্ষমতা আছে, তখন দ্রবণের সেই দশাকে আমরা বলছি অসম্পৃক্ত দ্রবণ। কি বললাম বুঝতে পারলে? যে একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যদি আরো বেশি পরিমাণ দ্রবীভূত করা যায়, তবেই তখন আমরা ওই দ্রবণকে বলছি অসম্পৃক্ত দ্রবণ। তাহলে আমরা এর যদি সংজ্ঞা নিই, তাহলে বলবো কি? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যদি আরো বেশি পরিমাণ দ্রাব গ্রহণের ক্ষমতা থাকে, তাকে অসম্পৃক্ত দ্রবণ বলে। তাই নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যদি আরো বেশি পরিমাণ দ্রাব গৃহীত হয়, আরো যদি বেশি পরিমাণ দ্রাব নিতে পারে, তখন সেই দ্রবণকে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ বা আনস্যাচুরেটেড সলিউশন। তো দেখো, এই সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ততে পরিবর্তন করা যায় বা অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায়। কিভাবে? আমরা প্রথমে আসছি সম্পৃক্ত দ্রবণকে
অসম্পৃক্ত দ্রবণে পরিণত করা। তুমি একটা স্যাচুরেটেড সলিউশন নিয়েছো, অর্থাৎ সর্বোচ্চ দ্রাব দ্রবীভূত অবস্থায় আছে, সর্বোচ্চ দ্রাব দ্রবীভূত হয়ে গিয়েছে, আর দ্রাব গ্রহণ করার ক্ষমতা ওই উষ্ণতায় নাই, তাহলে এটাকে বলবো কি প্রাথমিকভাবে সম্পৃক্ত অবস্থায় আছে। তাহলে এটাকে তুমি অসম্পৃক্ত করতে চাইছো, অর্থাৎ এই দ্রবণের যাতে আরো দ্রাব গ্রহণের ক্ষমতা জন্মায় সেটা তুমি পরিবর্তন করতে চাইছো। তাহলে কি করবে, বাইরে থেকে তুমি আরেকটু দ্রাবক মিশিয়ে দাও, বাইরে থেকে আরেকটু দ্রাবক মিশিয়ে দাও, জল মিশিয়ে দাও। তাহলে জল মিশিয়ে দিলে কি হবে, পাতলা হয়ে যাবে। তাহলে যেই পাতলা হয়ে গেল, গাঢ়ত্ব কমে গেল, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, ও নতুন করে আরো দ্রাব গ্রহণ করার ক্ষমতা ওর মধ্যে সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা বলবো কি দ্রবণটা সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত হয়ে গেল। তাহলে আমাদের একটা পদ্ধতি শিখছি কি, বাইরে থেকে দ্রাবক যোগ করে, বাইরে থেকে যদি আমি দ্রাবক যোগ করি তাহলে সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত হয়। আর দেখো দ্বিতীয় বিষয় কি, আমরা দ্রবণের সবসময় একটা নির্দিষ্ট উষ্ণতার কথা বলছি, যে একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা দ্রবণ সম্পৃক্ত হয়েছে। আমি যদি উষ্ণতার পরিবর্তন ঘটি দিই, উষ্ণতা ধরো বাড়িয়ে দিলাম, তাহলে উষ্ণতা বাড়িয়ে দিলে কি হবে, দ্রবণের দ্রাব গ্রহণ করার ক্ষমতা বেড়ে যাবে। তাহলে যদি দ্রবণ আরো বেশি দ্রাব গ্রহণ করতে পারে তাহলে আমরা সেই দ্রবণটাকে কি বলবো তখন, অসম্পৃক্ত দ্রবণ। তাহলে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে উষ্ণতার পরিবর্তন ঘটিয়ে, বৃদ্ধি করেও হতে পারে কমিয়েও হতে পারে। বৃদ্ধি করে কখন, তোমরা দেখবে দ্রাব্যতা পড়ানোর সময় বলেছি পটাশিয়াম নাইট্রেটের কথা, লেড নাইট্রেটের কথা, যেগুলোর উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বাড়ে, তাহলে ওগুলোর উষ্ণতা বাড়ালে সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত হবে। আবার দেখবে চুন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম সালফেট, এগুলোর কথা বলেছি, এগুলোর ক্ষেত্রে তোমরা দেখেছো কি উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে যায়। তাহলে ওই পদার্থগুলোর ক্ষেত্রে তুমি যদি উষ্ণতা কমিয়ে দাও তাহলে দ্রাব্যতা বৃদ্ধি পায়। তার জন্য আমরা দুটোকেই একসঙ্গে লিঙ্ক করে বলতে পারি যে দ্রবণের, সম্পৃক্ত দ্রবণের উষ্ণতার পরিবর্তন ঘটে, অর্থাৎ বৃদ্ধি বা হ্রাস, কোথাও বৃদ্ধিও হতে পারে কোথাও হ্রাসও হতে পারে। তাহলে 2 নম্বর হচ্ছে সম্পৃক্ত দ্রবণের উষ্ণতার পরিবর্তন ঘটিয়ে, ব্র্যাকেটে লিখে দিলাম বৃদ্ধি বা হ্রাস, উষ্ণতার পরিবর্তন ঘটিয়ে সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায়। বুঝতে পারলে? তাহলে দুটো পদ্ধতি আমরা পাচ্ছি সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার জন্য। নেক্সট আমরা আসব অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করা। অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করা। তাহলে তুমি একটা আনস্যাচুরেটেড সলিউশন নিলে, তার মানে দ্রাব আছে কিন্তু যথেষ্ট দ্রাব নাই, অল্প দ্রাব আছে, তাহলে একটা অসম্পৃক্ত দ্রবণ। তাহলে এটাকে তুমি সম্পৃক্ত করতে চাইছো, তাহলে খুব সহজ পদ্ধতি, তুমি বাইরে থেকে কি করলে আরো দ্রাবক যোগ দ্রাব যোগ করে দিলে। তাহলে অসম্পৃক্ত ছিল, তুমি যদি আস্তে 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 বাইরে থেকে ওর মধ্যে দ্রাব মেশাতে থাকো তাহলে একটা সময় কি হবে, দ্রাব গ্রহণের ক্ষমতা দ্রবণের আর থাকবে না, তখন আমরা দেখবো কি ওই অসম্পৃক্ত দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাচ্ছে। তাহলে একটা পদ্ধতি হচ্ছে
বাইরে থেকে দ্রাব যুক্ত করে। আর কি দেখো, তুমি কি করছো, এটাকে উত্তপ্ত করতে শুরু করলে। উত্তপ্ত করলে দেখা যায় কি দ্রাব কণাগুলো সেগুলো কিন্তু বাষ্পীভূত হবে না, দ্রাবগুলো ওখানে থেকে যাবে। ধরো চিনি, লবণ এগুলো যদি দ্রবণ তৈরি করো, দিয়ে ফুটাও, তাহলে দেখবে জল বাষ্পীভূত হয়ে যাবে, কিন্তু চিনি লবণগুলো থিতেই পড়ে থাকে। তাহলে কি হচ্ছে, তুমি তরলকে হিট করছো, হিট করলে কি হবে, দ্রাবকের কণাগুলো ফুটে বাষ্প হয়ে বাইরে চলে যাবে। দিয়ে যখন আমি আবার ঠান্ডা করব, তখন কি দেখবো, যেহেতু দ্রাবক কমে গেছে, দ্রাবটা অপরিবর্তিত আছে, তাহলে কি হচ্ছে, দ্রবণের গাঢ়ত্ব কিন্তু ক্রমশ বাড়বে। অর্থাৎ তুমি দ্রাবককে যদি বাষ্পীভূত করে দাও, তাহলেও দেখতে পাওয়া যায় এই অসম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। তাহলে কি বলছি, দ্রাবককে বাষ্পীভূত করে অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায়। আর কি, তোমরা দেখলে একটু আগে বললাম যে উষ্ণতার পরিবর্তন ঘটালে দ্রাব্যতার পরিবর্তন ঘটে। তাহলে আমি যদি উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস ঘটাই, তাহলে কি হবে, দ্রাব্যতা কারো কারো কমে যাবে, কারো কারো বেড়ে যাবে। তাহলে আমি চেষ্টা করব কি, উষ্ণতাটাকে পরিবর্তন ঘটিয়ে হ্রাস করে বা বৃদ্ধি করে এমন একটা জায়গায় নিয়ে যেতে, যাতে দ্রবণের অসম্পৃক্ত দ্রবণটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হতে পারে। তাহলে 3 নম্বর হচ্ছে, অসম্পৃক্ত দ্রবণের উষ্ণতার পরিবর্তন ঘটিয়ে অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায়। তাহলে এখানে আমরা 3টে পদ্ধতি পাচ্ছি, আগেরটার ক্ষেত্রে ছিল 2টো পদ্ধতি। তাহলে এই পদ্ধতিগুলো মাথায় রাখবে, তাহলে অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত বা সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করা আমরা পারব। নেক্সট দেখো, অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ কাকে বলে? অতিপৃক্ত মানে সম্পৃক্তর থেকেও বেশি। সম্পৃক্ততে তো সর্বোচ্চ পরিমাণ দ্রাব থাকে। যদি দেখা যায় যে কোনো দ্রবণে নির্দিষ্ট একটা উষ্ণতায় সর্বোচ্চ যতটা দ্রাব গ্রহণের কথা, যদি তার থেকেও বেশি পরিমাণ দ্রাব দ্রবীভূত অবস্থায় থাকে, তখন সেই দ্রবণকে বলা হয় অতিপৃক্ত দ্রবণ। তাহলে কি বলছি, যদি নির্দিষ্ট কোন উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের সর্বোচ্চ যে পরিমাণ দ্রাব গ্রহণের কথা, তার চেয়ে বেশি পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকলে তাকে অতিপৃক্ত দ্রবণ বলা হয়।
বুঝতে পারলে? তাহলে অতিরিক্ত মাত্রায় যদি দ্রাব গৃহীত হয় তখন সেই দ্রবণকে আমরা বলছি অতিপৃক্ত দ্রবণ। সব পদার্থের কিন্তু অতিপৃক্ত দ্রবণ হয় না, এর স্পেসিফিক উদাহরণ আছে একদম সুনির্দিষ্ট। যেরকম দেখো সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট এর প্রচলিত নাম হচ্ছে হাইপো। এর ফর্মুলা হচ্ছে Na2H2O3 5H2O। দেখো এখানে একটা পরীক্ষা আমরা দেখাই, তোমাদের সবার বই পেয়ে যাবে। একটা পরীক্ষা নল নিলে, এবার এর মধ্যে কিছুটা সোডিয়াম থায়োসালফেটের কেলাস দিয়ে দিলে, এটা দানাদার পদার্থ যোগ করে দিলে, দিয়ে এটাকে তুমি কি করলে না তো উত্তপ্ত করতে শুরু করলে। উত্তপ্ত করলে দেখা যাবে এই পরীক্ষা নলের কেলাসটা দ্রবীভূত হয়ে গিয়ে তরলে পরিণত হলো। বেশ, তাহলে গলে গেল, তাই হবে। এবার আমি যদি একে ঠান্ডা করি তাহলে তো পুনরায় আবার এই অবস্থায় আসার কথা। আমরা ধরো মোম নিলাম, মোমকে তাপ দিলে কি হলো, গলে গেল। গলে যাওয়ার পরে সেটাকে ঠান্ডা করো, তাহলে কি হবে, পুনরায় মোম কঠিন হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা গলে তো গেল, কিন্তু ঠান্ডা করলে ওই আগের উষ্ণতায় নিয়ে আসলে আর কিন্তু ওই দানাদার পদার্থ তৈরি হচ্ছে না। এবার কি করা হচ্ছে, তুমি বাইরে থেকে এই সোডিয়াম থায়োসালফেটের একটা দানা এর মধ্যে দিয়ে দিলে, যে এই দানাটা এখানে এসে পড়লো সঙ্গে সঙ্গে দেখছো এটা তরল থেকে পুনরায় গোটাটাই এরকম সলিডে কনভার্ট হয়ে গেল। তাহলে ছিল আগে এরকম দানাদার, হয়ে গেল লিকুইড, কিন্তু প্রাথমিক অবস্থায় ঠান্ডা করলেও দেখা যাচ্ছে কি লিকুইড অবস্থাতেই থাকছে। কিন্তু যখন আমি বাইরে থেকে একটা দানা ফেলে দিচ্ছি, সোডিয়াম থায়োসালফেটের দানার মধ্যে আবার দিয়ে দিচ্ছি, তখন দেখছি এটা পুনরায় এরকম কঠিন আকার ধারণ করছে। বা অনেক সময় দেখা যায় কি এটাকে যদি তরল অবস্থায় আছে হালকা করে টোকা মারা হয়, ধাক্কা দেওয়া হয়, তাহলেও দেখা যায় সঙ্গে সঙ্গে ওটা ওরকম সলিডে কনভার্ট হয়ে যাচ্ছে। তখন এই জাতীয় দ্রবণকে আমরা বলছি অতিপৃক্ত দ্রবণ। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে জল দেখতে পাচ্ছ 5H2, ওই জলের মধ্যেই ওটা দ্রবীভূত অবস্থায় থাকছে এবং অতিরিক্ত মাত্রায় দ্রবীভূত হচ্ছে, তার জন্য ঠান্ডা করলেও সেটা প্রাথমিক অবস্থায় ফিরে আসছে না। তাহলে এই সোডিয়াম থায়োসালফেটের এই ঘটনাটাকে আমরা অতিপৃক্ত দ্রবণ বলে থাকি। নেক্সট আমরা আলোচনা করব কেলাস। কেলাস কাকে বলে? তো কেলাস কাকে বলে সেটা আমরা দেখি। তাহলে এই দ্রবণের মধ্যে আমরা টপিক নিচ্ছি এবার কেলাস। কেলাস মানে হচ্ছে দানা। যেমন ধরো চিনির তোমরা দানা রাখো, একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে। তুতে কপার সালফেট বলে, এটারও একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে। তাহলে এই যে সমস্ত পদার্থের, কঠিন পদার্থের নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে তাদেরকে আমরা বলবো কেলাস। তুমি ধরো একটা নির্দিষ্ট এরকম জ্যামিতিক আকার পাচ্ছ, দেখো এটা একটা ঘনকের আকার হলো, বা ধরো এরকম তুমি একটা আকার পেলে, এটা একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার হচ্ছে। বা ধরো তুমি এরকম আকার পেলে, তাহলে এগুলো কি একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার হচ্ছে। তাহলে যাদের এরকম কঠিন পদার্থগুলোর যাদের এরকম নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক তল থাকবে, সেই সমস্ত পদার্থকেই আমরা বলি কেলাস। যেমন চিনির কেলাস হতে পারে, তুঁতের কেলাস হতে পারে, ফটকিরির কেলাস হতে পারে। তাহলে নির্দিষ্ট সংখ্যক তল বিশিষ্ট
এবং নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট যে সমস্ত কঠিন পদার্থ পাওয়া যায় তাদেরকেই আমরা বলি কেলাস। সবার কিন্তু নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে না। যেমন ধরো তুমি মোম যদি নাও, মোম যদি স্টাডি করা হয় তাহলে দেখা যায়, আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলেও দেখতে পাই, ওর কিন্তু কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই, যে কোনো আকৃতিতে অবস্থান করছে। তাহলে কঠিন পদার্থ, কিন্তু নির্দিষ্ট কোনো জ্যামিতিক প্যাটার্ন নেই। চর্বি, আমরা চর্বি দেখি, চর্বি এরও কঠিন পদার্থ, কিন্তু এটাকে যদি অ্যানালিসিস করা হয় তাহলে এগুলো কোনো নির্দিষ্ট জ্যামিতিক প্যাটার্ন থাকছে না। তাহলে যাদের নির্দিষ্ট জ্যামিতিক প্যাটার্ন থাকছে না, জ্যামিতিক আকৃতি থাকছে না, তাদেরকে আমরা কেলাসাকার পদার্থ বলি না। তাহলে কেলাস বলতে বুঝবো তাদেরকেই যে সমস্ত কঠিন পদার্থের নির্দিষ্ট তল যুক্ত এবং নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট পদার্থের কণা পাওয়া যাবে, তাদেরকে আমরা বলবো কেলাস। তা দেখো, কেলাস বলতে বুঝছি যে সমস্ত পদার্থের, কঠিন পদার্থের নির্দিষ্ট তল বিশিষ্ট ও নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট কণা উপস্থিত, তাকে কেলাস বলে। এই কেলাসের সংজ্ঞা বিভিন্ন বই বিভিন্ন রকম থাকতে পারে, তোমরা যেখান থেকে যেরকম পাবে পড়তে পারো, বা আমি যেটা লিখে দিলাম এটাও লিখতে পারো। তাহলে উদাহরণ হিসেবে আমরা দেখব কি, চিনির ক্ষেত্রে কেলাস পাওয়া যায়, চিনির নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে। তুঁতে তার নির্দিষ্ট আকার আছে। ফটকিরি তারও নির্দিষ্ট আকার আছে। তাহলে এই সমস্ত পদার্থগুলোকে আমরা বলছি কেলাসাকার পদার্থ, অর্থাৎ এদের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, জ্যামিতিক আকার বিশিষ্ট একটা প্যাটার্ন থাকছে, তাদেরকে আমরা বলছি কেলাস। আর এই কেলাস তৈরি করার যে প্রক্রিয়া, কেলাস তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয় কেলাসন। তাহলে কেলাসন বলতে আমরা বুঝছি কেলাস তৈরি করার যে প্রক্রিয়া, প্রক্রিয়াকে কেলাসন বলে। এখন বিভিন্ন কঠিন পদার্থের কেলাস তৈরি করার জন্য আমরা বিভিন্ন রকমের পদ্ধতি ব্যবহার করতে পারি। তাহলে কেলাসন বলতে বুঝছি যে সমস্ত কঠিন পদার্থগুলোর কেলাস পাওয়া যাচ্ছে, সেই কেলাস তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকেই আমরা বলছি কেলাসন প্রক্রিয়া। তা কেলাস তৈরি করার বিভিন্ন পদ্ধতি আছে। তুমি ধরো ফটকিরির কেলাস তৈরি করতে চাইছো, ফটকিরির কেলাস, কি করবে, একটা পাত্রে জল নিবে, জলের মধ্যে বাইরে থেকে ফটকিরি যোগ করবে। ফটকিরি বা ফিটকিরি তোমরা দেখেছো, আমরা সেলুনে দেখতে পাই, বাড়িতে অনেকে থাকে, সাদা পাথরের মতন অংশ। তো যাই হোক, ওটা যদি জলে দাও দেখবে আস্তে আস্তে গুলে যাচ্ছে, দ্রবীভূত হয়ে যাচ্ছে। এবার তুমি ফটকিরি দিচ্ছ আর ফটকিরি জলে গুলে যাচ্ছে। এ গুলতে 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 একটা সময় কি হবে, এটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। এবার সম্পৃক্ত দ্রবণে যখন পরিণত হলো, তারপরেও যদি তুমি ফটকিরি যোগ করো, তখন দেখবে কি ফটকিরিগুলো দানা দানা আকারে নিচে সঞ্চিত হচ্ছে। তাহলে আমরা যে নিচে দানা দানা আকারে সঞ্চিত হলো, আগে দ্রবণে গেল, দ্রবণে যাওয়ার পরে দ্রবণ থেকে আবার দানাদার ফটকিরি উৎপন্ন হচ্ছে, তাহলে ওটাকেই আমরা বলবো কেলাস। অর্থাৎ এই প্রক্রিয়াটাকে বলছে একটা কেলাসন
প্রক্রিয়া। তাহলে ফটকিরির ক্ষেত্রে এভাবে আমরা কেলাসন প্রক্রিয়ার সাহায্যে ফটকিরির কেলাস পেতে পারি। অর্থাৎ তুমি যে কোনো ফটকিরি নিলে সেটাকে গুঁড়ো করে নিয়ে আস্তে আস্তে মেশাচ্ছ, মেশাতে মেশাতে দেখছো কি যে আস্তে আস্তে গুলে যাচ্ছে, গুলতে গুলতে একটা সময় সম্পৃক্ত দ্রবণ হচ্ছে। সম্পৃক্ত দ্রবণ হওয়ার পরে তখন দেখছো কি ফটকিরি যোগ করছে, কিন্তু ফটকিরি যোগ করার সঙ্গে সঙ্গে নিচে কেলাসাকার পদার্থ দানা দানা আকারে সঞ্চিত হচ্ছে। তাহলে আমরা ওই সঞ্চিত যে দানা সেটাকেই বলছি তোমার ফটকিরির কেলাস। তাহলে এবার তুমি কি করবে, এটাকে ফিল্টার করে নেবে, যেরকম প্রথমেই দেখিয়েছি সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে ফিল্টার করে নিলেই ফটকিরির আমরা বিশুদ্ধ কেলাস পেয়ে যাব। অর্থাৎ এই যে পদ্ধতিগুলো কেন ব্যবহার করা হচ্ছে, অনেক সময় ধরো ফটকিরিটা আমার বিশুদ্ধ নয়, ওর মধ্যে অশুদ্ধি মিশে আছে, কিন্তু অশুদ্ধিগুলো কি হবে, সেগুলো কিন্তু কেলাসন প্রক্রিয়ায় ওর মধ্যে আর মিশতে পারবে না। তাহলে অশুদ্ধিগুলো দ্রাবকের মধ্যে থেকে যাবে, আর ফটকিরিটা আলাদাভাবে সঞ্চিত হয়ে গেল। আবার দেখো আমাদের আবার আর একভাবে করতে পারো। তুমি ধরো পটাশিয়াম নাইট্রেট এর কেলাস গঠন করতে চাইছো, তাহলে কি করলে, জল নিলে, বাইরে থেকে পটাশিয়াম নাইট্রেটকে যোগ করলে, দিয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করে নিলে। এবার কি করলে, এই সম্পৃক্ত দ্রবণ তৈরি হওয়ার পরে এই সম্পৃক্ত দ্রবণটাকে, তাহলে এখানে প্রচুর পরিমাণে পটাশিয়াম নাইট্রেট সঞ্চিত হয়েছে। এবার তুমি কি করছো, এই দ্রবণটাকে উত্তপ্ত করতে শুরু করলে। তাহলে উত্তপ্ত করলে কি হবে, এই দ্রাবকগুলো বাষ্পীভূত হয়ে যাবে, দ্রাবক বাষ্পীভূত হয়ে গেল। এবার যখন তুমি ওটাকে পুনরায় ঠান্ডা করবে, তখন দেখবে এই দ্রবীভূত কণাগুলো বেশ কিছুটা পরিমাণে তোমার আর দ্রবীভূত অবস্থায় থাকছে না, অল্প মাত্রায় দ্রবীভূত অবস্থায় থাকবে, আর প্রচুর কণা নিচে এরকম ভাবে সঞ্চিত হয়ে থিতিয়ে পড়ে যাবে। তাহলে যে সঞ্চিত হলো, তাহলে এটাকেই আমরা বলছি কি পটাশিয়াম নাইট্রেটের কেলাস। তাহলে ছিল দানাদার পদার্থ, তুমি ওটাকে জলে দিলে গুলে গেল, সেই গুলে যাওয়ার পরে সেখান থেকে পুনরায় তুমি ওই দানাদার পদার্থটাকে সংগ্রহ করে নিচ্ছ। তাহলে এইভাবে আমরা পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে কেলাস তৈরি করতে পারি। তাহলে এটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে কেলাসন প্রক্রিয়া। নেক্সট দেখো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে কেলাস বীজ দ্বারা কেলাসন বা বীজ কেলাস। এটা কি কিছু কিছু পদার্থের ক্ষেত্রে হয়, এটা আমরা দেখতে পাই চিনি, তুতে, তুতে মানে কপার সালফেট, কপার সালফেট। তো এইগুলোর তুমি ধরো সম্পৃক্ত দ্রবণ তৈরি করলে, সম্পৃক্ত দ্রবণ তৈরি করেছো, চিনি বা তুতে মিশিয়ে দিয়ে সম্পৃক্ত দ্রবণ এখানে তৈরি করবে। কিন্তু দেখা যায় যে সম্পৃক্ত দ্রবণকে ঠান্ডা করলেও এখানে কিন্তু কেলাসন প্রক্রিয়াটা দ্রুত হয় না, হয় সামান্য মাত্রায় হয়, ভালো কেলাস হয় না, সময় বেশি লাগে। তখন আমরা কি করি, এই কেলাস বীজ এই প্রক্রিয়ার সাহায্য নিই। তাই কেলাস বীজ প্রক্রিয়াটা কি, তুমি ধরো এখানে চিনি প্লাস জল নিয়ে একটা দ্রবণ তৈরি করেছো, সম্পৃক্ত দ্রবণ। এবার তুমি কি করলে, একটা চিনির দানাকে সুতো দিয়ে বাঁধলে, এই চিনির দানাটাকে, এটা একটা চিনির দানা, এটাকে সুতো দিয়ে বাঁধলে, দিয়ে সুতোটা সহ ওই চিনির দানাটাকে দ্রবণের মধ্যে ঝুলিয়ে দিলে। তাহলে এই যে চিনির দানা যেটা ঝোলানো হলো, সেটাকে আমরা বলছি বীজ কেলাস।
খুব ভালো করে মাথায় রাখবে, বীজ কেলাস কি বা কেলাস বীজ কি, এরকম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তা বীজ কেলাস, এই চিনির দানাটা হচ্ছে বীজ কেলাস। এবার যখন আমি এই সম্পৃক্ত দ্রবণে দিয়ে দিচ্ছি, তখন দেখছি কি দ্রবণের মধ্যে থাকা যে চিনির দানাগুলো, সেই চিনির দানাগুলো আর কিন্তু দ্রবণে ভেসে বেরোচ্ছে না, আস্তে 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 দেখা যাচ্ছে এর গায়ে সঞ্চিত হচ্ছে এবং এটা আস্তে 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 বড় হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? তাহলে ছোট দানাটা আস্তে 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 চিনিগুলোকে শোষণ করতে করতে বড় কণায় পরিণত হচ্ছে। তাহলে এই যে প্রক্রিয়া, এটা এক ধরনের কেলাসন প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে আমরা বলছি কি বীজ কেলাস দ্বারা কেলাসন। আর এই যে ছোট দানাটা ঝুলে দেওয়া হলো, সেটাকে বলা হচ্ছে বীজ কেলাস বা কেলাস বীজ। এটা আমরা চিনি, তুতে, এই সমস্ত পদার্থগুলোর ক্ষেত্রে এই কেলাসন প্রক্রিয়াটা দেখতে পাই। কথা বললাম। নেক্সট দেখো আরেকটা বিষয়, সেটা হচ্ছে কেলাস জল। কেলাস জল, এই যে বারবার আমরা তুতের কথা লিখছি, তুতে এর রাসায়নিক নাম হচ্ছে কপার সালফেট। এর ফর্মুলা হচ্ছে CuSO4 5H2O। তাহলে এই যে কপার সালফেট, এটাই হচ্ছে তার সংকেত। এই কেলাস গঠনের সময় এই যে 5 অণু জল আছে, এই 5 অণু জলকেই আমরা বলছি এর কেলাস জল। তাহলে কেলাস জল বলতে বোঝাচ্ছে কোনো কোনো পদার্থের ক্ষেত্রে, সব পদার্থের ক্ষেত্রে নয়, কোনো কোনো পদার্থের ক্ষেত্রে কেলাস গঠনের সময় দেখা যায় যে কতগুলো জলের অণু সংঘবদ্ধ হয়, দিয়ে অণুটার গঠন সম্পূর্ণ হয়। তা যে জলের অণুগুলো সংঘবদ্ধ হলো, সেই জলের অণুগুলোকেই বলা হচ্ছে কেলাস জল। তাহলে কি বলছি, কোন কোন পদার্থের অণুর গঠনের সময় জলের অণু সংঘবদ্ধ হয় ও অণুর গঠন সম্পূর্ণ করে। সংঘবদ্ধ এই জলের অণুকেই কেলাস জল বলে। বুঝতে পারলে? তাহলে যে জলের অণুগুলো সংঘবদ্ধ হচ্ছে, সেই জলের অণুগুলোকেই বলা হচ্ছে কেলাস জল। যেরকম তোমরা একটু আগে দেখলে হাইপো সোডিয়াম থায়োসালফেট, সেখানেও কি ছিল Na2SO3 5H2, তাহলে ওটাও হচ্ছে কি কেলাস জল। বা তোমরা পড়তে গিয়ে দেখেছিলে দ্রাব্যতার ক্ষেত্রে, তোমরা একটা লেখচিত্র দেখেছিলে, এরকম ভাবে উঠে গেল, তারপরে আবার নেমে গেল। গ্লোবাল লবণ, তার ক্ষেত্রে কি দেখেছিলে এরকম লেখচিত্র উপরে উঠে গেল, দিয়ে নিচে গেল। তা ওর ক্ষেত্রেও দেখবে ডট দিয়ে 10H2 লেখা আছে। তাহলে ওই যে জলের অণুগুলো অংশগ্রহণ করছে অণুর গঠনে, সেই জলের অণুগুলোকেই আমরা বলছি কেলাস জল। এবং এই জলের অণুর উপস্থিতির জন্য দেখা যায় এদের বিভিন্ন বর্ণের সৃষ্টি হয়। কিরকম? যেমন তুতে কপার সালফেট 5H2, যখন এই 5 অণু জল থাকছে, তখন এর বর্ণ হচ্ছে নীল।
কিন্তু এটাকে তুমি যদি 100°C পর্যন্ত হিট করো তাহলে দেখা যাবে এখান থেকে কিছু সংখ্যক জলের অণু বেরিয়ে যাবে, 4 অণু জল বেরিয়ে গেল। তখন এটার বর্ণ হয়ে যাচ্ছে নীলাভ সাদা, নীলাভ সাদা। আবার এটাকে যদি 250°C পর্যন্ত হিট করো তখন এটা সব জলের অণুই বেরিয়ে গেল, দিয়ে এটা হয়ে গেল শুধু CuSO4। এটাকে বলা হয় অনার্দ্র কপার সালফেট। অনার্দ্র কপার সালফেট, এই অনার্দ্র কপার সালফেটের বর্ণ হচ্ছে সাদা। তাহলে দেখো জলের অণুর উপস্থিতিতে এই জাতীয় কেলাসগুলোর ক্ষেত্রে বর্ণ নিয়ন্ত্রিত হচ্ছে। তার মানে জলের অণুর গঠন, এই জলের অণুগুলো এদের গঠনকে নিয়ন্ত্রণ করছে বলেই বর্ণের এরকম পরিবর্তন হয়। আবার এই অনার্দ্র কপার সালফেট, এটার মধ্যে যদি বাইরে থেকে জল মিশিয়ে দাও কয়েক ফোঁটা, তাহলে দেখবে আবার এটা জলের অণু গ্রহণ করবে, তাহলে এই সাদা বর্ণ পুনরায় নীল বর্ণে পরিণত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে কপার সালফেটের যে কণার বর্ণ সেটা কিন্তু জলের অণুর উপস্থিতির উপরে নির্ভরশীল। তাহলে এই জলের অণুগুলো যেগুলো কেলাস গঠনে অংশগ্রহণ করছে তাদেরকে আমরা বলছি কেলাস জল। তবে সব কেলাস গঠনে জলের অণুর প্রয়োজন থাকে না। যেমন ধরো খাদ্য লবণ NaCl, তাহলে NaCl এর ক্ষেত্রে কিন্তু কোনো জলের অণুর অস্তিত্ব নাই, তার মানে ওখানে কেলাস জল প্রয়োজন নেই। তো সব জায়গাতে কেলাস জল থাকবে, সব কেলাস গঠনের যে কেলাস জল থাকবে সেরকম কিন্তু মোটেই নয়। কোনো কোনো ক্ষেত্রে থাকে, কোনো কোনো ক্ষেত্রে থাকে না। যাই হোক, আমরা আরেকটা টপিকে চলে আসছি, সেটা হচ্ছে দ্রবণের গাঢ়ত্ব। দ্রবণের গাঢ়ত্ব, এই গাঢ়ত্ব পরিমাপ করার জন্য আমাদের সিলেবাসে 3 ধরনের মাত্রা, 3 ধরনের পদ্ধতি আছে। পরবর্তীতে আরো শিখবে। মোট 7 ধরনের পদ্ধতিতে গাঢ়ত্ব আমরা পরিমাপ করি, তার মধ্যে তোমাদের এখানে 3 ধরনের পদ্ধতি দেওয়া হচ্ছে। যেমন 1 নম্বর বলি, গ্রাম পার লিটার মাত্রা। গ্রাম পার লিটার মাত্রা বলতে বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট উষ্ণতায় 1 লিটার দ্রবণে কত গ্রাম দ্রাব দ্রবীভূত আছে, সেটাকে আমি তার গ্রাম পার লিটার মাত্রা বলে থাকি। নির্দিষ্ট উষ্ণতায় 1 লিটার দ্রবণে যত গ্রাম পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকে তাকে তার গ্রাম পার লিটার মাত্রা বলবে। প্রতি 1 লিটারে যত গ্রাম পরিমাণ দ্রাব থাকবে সেটাকে আমরা বলবো তার গ্রাম পার লিটার মাত্রা। যেমন ধরো তোমাকে একটু উদাহরণ বলি, ধরো বললাম 25°C উষ্ণতায় 200 গ্রাম দ্রবণে 10 গ্রাম লবণ আছে। দ্রবণের মাত্রা গ্রাম পার লিটার এককে গণনা করো। তাহলে কিভাবে করব? দেখো 1 লিটার মানে কত ml? 1000 ml। তাহলে আমরা দেখছি কি 200 ml এ আছে 10 গ্রাম, তাহলে 1000 ml এ কত আছে সেটাকে আমি তার গ্রাম পার লিটার মাত্রা বলতে পারি।
তাহলে বলবো 200 মিলিলিটার বা সরি, এটা মিলিলিটার কর, 200 মিলিলিটার, এটা 200 গ্রাম লেখা ছিল, ঠিক করে। তাহলে 200 মিলিলিটার দ্রবণে দ্রাব আছে 10 গ্রাম। তাহলে 1 মিলিলিটারে কত আছে, আর 1000 মিলিলিটারে কত আছে? তাহলে 10 ইনটু 1000 বাই 200, 50 পেলাম। তাহলে দ্রবণের মাত্রা কি বলবো? 50 গ্রাম পার লিটার, কারণ 1000 ml মানে 1 লিটার। তাহলে অতএব দ্রবণের মাত্রা 50 গ্রাম পার লিটার, 50 গ্রাম পার লিটার। একটা অঙ্ক আমরা দেখলাম, এই জাতীয় অঙ্ক তোমরা পাবে, পরে প্র্যাকটিস করব আমরা। এরপর আরেকটা মাত্রা আলোচনা করি, 2 নম্বর শতকরা মাত্রা, ওয়েট বাই ওয়েট, WW, ওয়েট বাই ওয়েট। অর্থাৎ শতকরা মানে তোমরা সবাই জানো 100, পার্সেন্টেজ যাকে বলা হয়, শতকরা মাত্রা মানে পার্সেন্টেজ। যে 100 গ্রাম দ্রাবকে, এখানে দেখো দুটোই ওয়েট লেখা আছে, তার মানে দ্রাবকটাও দ্রবণটাও নেব গ্রাম এককে, আর কতটা দ্রাব আছে সেটাও নেব গ্রাম এককে। দুটোই যদি ভরে ভরে নিই তখন সেটাকে বলা হচ্ছে ওয়েট ওয়েট। এটা বিভিন্ন রকমের হয়, বলছি পরে একটা। আমরা কি বলছি, যে নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রবণে যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে তাকে তার শতকরা মাত্রা বলে, ওয়েট ওয়েট। অর্থাৎ দেখো দ্রবণটাও নিয়েছি কি গ্রাম ইউনিটে, আর যেটা দ্রাব আছে সেটাও না হচ্ছে গ্রাম এককে। তাহলে দুটোই কি গ্রাম গ্রাম একক পড়লো। তাহলে গ্রাম গ্রাম যেহেতু দুটোই পড়লো, তার জন্য এটাকে বলছি তার শতকরা মাত্রা। আবার দেখো এই শতকরা মাত্রা এরকম হতে পারে ওয়েট ভলিউম, অর্থাৎ দ্রবণটা থাকবে ভলিউম ইউনিটে, আর দ্রাব যেটা থাকবে সেটা হচ্ছে ভর এককে। তার মানে যদি ওয়েট ভলিউম শতকরা মাত্রা জানতে চাই তাহলে কি বলবো, নির্দিষ্ট উষ্ণতায় 100 মিলিলিটার দ্রবণে যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে তাকে তার শতকরা মাত্রা বলে। তাহলে এটা হয়ে গেল ওয়েট ভলিউম। আবার এরকম হতে পারে ভলিউম ভলিউম, অর্থাৎ দ্রবণটাও মিলিলিটার এককে নিব, আর তার মধ্যে যে দ্রাব আছে সেটাও মিলিলিটার এককে নিব, অর্থাৎ দুটোই আয়তনের হিসাবে নেব। তাহলে কি বলছি, নির্দিষ্ট উষ্ণতায় 100 মিলিলিটার দ্রবণে যত মিলিলিটার দ্রাব দ্রবীভূত থাকে তাকে তার শতকরা মাত্রা বলে। এটা হচ্ছে ভলিউম ভলিউম। তাহলে তিনটেই শতকরা মাত্রা, একটা হচ্ছে ওয়েট ওয়েট, একটা ওয়েট ভলিউম, আর একটা ভলিউম ভলিউম। তবে তোমাদের বইয়ে এই মাত্রাটা দেওয়া আছে, বাকিগুলো নাই। কোনো কোনো বইয়ে থাকতেও পারে, বাজারে অনেক বই, কোনো বইয়ে থাকতে পারে। তার মোটামুটি এইটা মাথায় রাখবে। তো ধরো আমরা একটা প্রবলেম দেখি কিরকম আসতে পারে। ধরো তোমাকে বললো 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 250 গ্রাম দ্রবণে 50 গ্রাম দ্রাব আছে। দ্রবণের
শতকরা মাত্রা কত? তাহলে আমরা কি বলবো, 250 গ্রাম দ্রবণে আছে 50 গ্রাম দ্রাব, তাহলে 1 গ্রামে আছে 50/250, তাহলে 100 তে আছে 50 × 100/250, তাহলে কত পেলাম? 20। তাহলে বলবো দ্রবণের শতকরা মাত্রা 20। এটা হচ্ছে ওয়েট। অতএব দ্রবণের শতকরা মাত্রা সমান 20। এটা ওয়েট শতকরা মাত্রা আমরা বলে থাকি। বলতে পারলাম? তাহলে দু ধরনের মাত্রা আমরা শিখলাম, একটা হচ্ছে গ্রাম পার লিটার মাত্রা, দুই হচ্ছে শতকরা মাত্রা। আর একটা আছে তোমাদের সিলেবাসে লাস্ট মাত্রা, তোমাদের এটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, একটু ধৈর্য ধরে দেখবে সময় নিয়ে, একবারে না হলে, আমরা তো বললাম 3টে টপিক আলোচনা করছি, তোমরা 3টে আলাদা আলাদা ভাবে সময় নিয়ে দেখবে। যাই হোক, আমরা নেক্সট আসছি 3 নম্বর, সেটা হচ্ছে মোল পার লিটার মাত্রা, বা একে আরেকটা নাম দেওয়া হয় মোলারিটি। খুব গুরুত্বপূর্ণ, বড় হাতের এন দিয়ে প্রকাশ করা হয় মোল পার লিটার মাত্রা বা মোলারিটি। পরবর্তী ক্লাসে তোমাদের মোলারিটি মাত্রাটা বেশি প্রয়োজন হবে। দেখো এখানে বলা হচ্ছে কি, নির্দিষ্ট উষ্ণতায় 1 লিটার দ্রবণে যত গ্রাম অণু দ্রাব থাকে তাকে তার মোল পার লিটার মাত্রা বা মোলারিটি বলে। 1 লিটার দ্রবণে যত গ্রাম অণু দ্রাব থাকবে, তোমরা গ্রাম অণু সংখ্যা বের করা শিখেছো মোলের ধারণা চ্যাপ্টারে, যে পদার্থের যা আণবিক গুরুত্ব, সে আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে সেটাকেই বলা হচ্ছে কি, তার গ্রাম অণু সংখ্যা। 1 গ্রাম অণু পরিমাণ পদার্থ এবং গ্রাম অণু সংখ্যা বের করার নিয়ম শিখেছো, যে পদার্থের ভরকে আমরা যদি তার আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করে দিই, তাহলেই আমরা তার গ্রাম অণু সংখ্যা পাচ্ছিলাম। তো যাই হোক, 1 লিটার দ্রবণ নিতে হবে, তার মধ্যে যত মোল বা যত গ্রাম অণু দ্রাব থাকবে সেটাকে আমরা তার মোল পার লিটার মাত্রা বলি। একটা উদাহরণ দেখো, তাহলে একটু কনসেপ্টটা ক্লিয়ার হবে। ধরো বলা হলো 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 লিটার দ্রবণে 80 গ্রাম NaOH দ্রবীভূত আছে। দ্রবণের মোলার মাত্রা কত? এই মোলার মাত্রাও যা, মোলারিটিও তাই, মোল পার লিটারও তাই, একই কথা। এখানে আমরা লিখলাম মোলার মাত্রা। তাহলে গ্রাম অণু সংখ্যা বের করা তোমরা শিখেছো। NaOH এর আণবিক গুরুত্ব আগে বের করো, এগুলো দিয়ে দিতে হবে। আর তোমরা ওই চ্যাপ্টারে দেখেছো, এগুলো মুখস্থ করে রাখার কথা, না মনে থাকলে মনে করার চেষ্টা করবে। সোডিয়াম 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1 যোগ করলে চলে আসবে 40। তাহলে 80 গ্রাম NaOH মানে বলবো কি, 80/40 সমান 2 গ্রাম অণু। 80/40 সমান 2 গ্রাম অণু। তাহলে 1 লিটার দ্রবণে 80 গ্রাম NaOH আছে, মানে বলবো কি 2 গ্রাম NaOH আছে। আর 1 লিটারে যত গ্রাম অণু থাকবে সেটাই হচ্ছে তার মোলার মাত্রা বা মোলারিটি বা মোল পার লিটার মাত্রা। তাহলে আমরা বলবো 1 লিটার দ্রবণে 2 গ্রাম অণু
NaOH উপস্থিত। অতএব দ্রবণের মোলার মাত্রা 2। দ্রবণের মোলার মাত্রা 2। এবার এখানে যদি লিটারটা 1 লিটার না দিয়ে ধরো তোমাকে 2 লিটারে দিত, তাহলে বলতাম কি 2 লিটারে আছে 2 গ্রাম অণু, 1 লিটারে কত বের করতাম। যাই হোক, গাণিতিক সমস্যা আমরা পরের ক্লাসে আলোচনা করব। অনেক থিওরি আলোচনা হলো, তোমরা এগুলো ভালো করে লক্ষ্য করো। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার শেষ করব। কিছু গাণিতিক সমস্যা আর ছোট দুটো টপিক আছে একদম সহজ, সেই দুটো টপিক আলোচনা করে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তারপরে আমরা চলে যাব নতুন কোনো চ্যাপ্টার।